কমপ্লেক্স ইন্টিগ্রেশনের 20 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ ডেফিনেশন নিয়ে কথাবার্তা বলবো, কমপ্লেক্স লাইন ইন্টিগ্রাল। বাট এই ডেফিনেশনটা ভাই এই চ্যাপ্টারের শুরুতেই পড়া উচিত ছিল, বাট তখন হয় নাই। এখন আমরা সেটা পড়ে ফেলবো। আমরা প্রথমে ধরে নেব লেট বি মাইনাস এ দৈর্ঘ্যের একটা কার্ভ সি। এখন এই বি মাইনাস এ দ্বারা কি মিন করছে, আমরা একটা কমপ্লেক্স প্লেন নিয়েছি এবং এই প্লেনে একটা কার্ভ আছে। এই কার্ভটাকে নামকরণ করলাম জাস্ট সি দ্বারা, এটা হচ্ছে সি কার্ভ। আর এটার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এ আর এন্ডিং পয়েন্টটা হচ্ছে বি। তো এখন বলেন তো এই কার্ভের লেন্থটা কত হবে? আমরা যখন দৈর্ঘ্য বের করি দুটো পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স, তখন যেটা করি যে প্রান্ত বিন্দু থেকে এই এই আদি বিন্দুটা মাইনাস করি, তাই না? তার জন্য বলছি লেট ধরি বি মাইনাস এ দৈর্ঘ্যের, অর্থাৎ এই কার্ভের লেন্থটা হচ্ছে এইটুকু। এত দৈর্ঘ্যের একটা কার্ভ সি বরাবর এফ অফ জেড ফাংশনটা কন্টিনিউয়াস। আমাদের এখানে একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন আছে এফ অফ জেড, যেটা এই এ বি ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস। এখন এই সি কার্ভকে আমরা এন সংখ্যক ইন্টারভালে বিভক্ত করব। কেন বিভক্ত করব? কারণ আমরা এখানে টাইটেল দেখে বুঝতেই পারছি ভাই যে কমপ্লেক্স লাইন ইন্টিগ্রাল করব আমরা। আর ইন্টিগ্রেশনের কাজটা কি? ইন্টিগ্রেশনের কাজই হচ্ছে এরিয়া বের করা। আমরা রিয়েল অ্যানালাইসিসেও এরিয়া বের করতাম ইন্টিগ্রেশনের মাধ্যমে। রিমানিয়ান ইন্টিগ্রাল ছিল মেবি ওই চ্যাপ্টারে। বাট দেখেন তো, যদি আমাদের এমন একটা ফিগার থাকে, একটা রেক্টেঙ্গুলার শেপ, বা ধরেন একটা আয়ত থাকে, তাহলে এটার ক্ষেত্রফল আমরা ইজি বের করতে পারবো না? আমরা এটার ফর্মুলা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ধরেন এটুকু বললাম এল, সরি এটা ধরেন উইথ, আর এটা দৈর্ঘ্যটা হচ্ছে এল, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এরিয়া দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এল ইকুয়ালস টু এল ইনটু ডব্লিউ, তাই না? আর যদি এখানে আমাদের একটা সার্কেল থাকে, বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা প্রত্যেকে জানি পাই আর স্কয়ার। যদি সামান্তরিক থাকে, সামান্তরিক ক্ষেত্রফল আমরা জানি। যদি এমন করে রেক্টেঙ্গুলার ট্রায়াঙ্গুলার শেপ থাকে, ত্রিভুজ থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি। জাস্ট ফর্মুলা ইউজ করে এসব বের করে ফেলতে পারি। বাট দেখেন তো, আমরা এমন একটা কার্ভ দেওয়া আছে, দেন এইটার কভার করা রিজনটুকু হচ্ছে এইটা, এই অংশটুকু। এখন ভেতরের এই অংশটুকু যদি এরিয়া বের করতে চাই, তাহলে কি কোনো সূত্র ইউজ করে করতে পারবো? কোনো সম্ভব? এটা কোনো ফিগার হয়েছে ভাই, এটা জানা কোনো ফিগার না। তার জন্য আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে এটার এরিয়াটা বের করবো। এখন দেখেন তো, আমরা যদি এই টোটাল কার্ভটাকে অর্থাৎ এ বি ইন্টারভালটাকে এমন করে ক্ষুদ্র ক্ষুদ্র রেক্টেঙ্গুলার শেপ তৈরি করতে পারি, যদি অনেক কাছাকাছি দুইটা পয়েন্ট নিই, তখন এখানে এই বক্রতাটা যেখানে কার্ভ হয়ে আছে না, এই কার্ভটা একবারে জিরো হয়ে যাবে, তখন অনেকটা রেক্টেঙ্গুলার শেপ চলে আসবে। দেন এটাকে তখন আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ধরেন এখন একবারে ইনফিনিটি সংখ্যক এমন করে রেক্টেঙ্গুলার শেপ তৈরি করব, তখন এই কার্ভটা থাকবে না, খুবই কাছাকাছি দুটো লাইন হয়ে যাবে, এই যে খুবই কাছাকাছি লাইন। দেন এই বক্রতাটা এমন ছিল না, এরকম বক্রতা আর থাকবে না, ডাইরেক্ট একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। আর স্ট্রেট লাইন যখন হয়ে গেল, তখন তো আমাদের আয়ত হয়ে গেল। এখন আমরা এটার ক্ষেত্রফলের সূত্র ইউজ করে করে সমাকলন করে ফেলতে পারবো। ক্ষেত্রফল ফর্মুলাটা ইউজ করে আমরা এটা ইন্ডিকেশন কি জানি এরিয়াটা বের করে ফেলতে পারবো, তাই না? একদম তাই, এটা হচ্ছে মূলত মূল ফান্ডা এই ইন্টিগ্রেশনের। তার জন্য আমরা এখন এই কার্ভ সি কে এমন করে ইন্টারভালে ডিভাইড করবো। ধরেন এই যে শুরুর পয়েন্টটা, এটাকে বলছি আমরা জেড নট পয়েন্ট, এটা হচ্ছে জেড নট পয়েন্ট। তারপর এখানে আরেকটা পয়েন্ট নিচ্ছি, ধরেন এই পয়েন্টকে বলছি জেড ওয়ান। এখানে আরো একটা পয়েন্ট নিলাম, যেটাকে বলছি জেড টু। এরপরে অনেকগুলো পয়েন্ট থাকবে, দেন ধরেন এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টকে বলছি জেড সাবস্ক্রিপ্ট কে মাইনাস ওয়ান। তাহলে এর পরের পয়েন্টটা কি হবে? অবশ্যই এক বেশি হবে, তাহলে জেড সাবস্ক্রিপ্ট কি হবে? ধরেন এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নামকরণ করছি জেড সাবস্ক্রিপ্ট এন মাইনাস ওয়ান। তাহলে সর্বশেষ পয়েন্টে কি বলবো? জেড জেড সাবস্ক্রিপ্ট এন, তাই না? একদম তাই, সেই কথাগুলো এখানে লিখে আছে। যে এখন এই সি কার্ভকে আমরা জেড নট, জেড ওয়ান, ইন্টারভাল জেড ওয়ান, জেড টু এমন করে করে এন সংখ্যক ব্যবধিতে বা অংশে বিভক্ত করব। আর আমরা এই স্টার্টিং পয়েন্টটাকে এ বলছি, সেহেতু আমরা এখানে লিখতে পারবো যে এ নট, সরি এ ইকুয়ালস টু জেড নট। এই পয়েন্টটাকে লিখতে পারবো এভাবে যে এ ইকুয়ালস টু
জেড নট, আর শেষেরটাকে বলতে পারবো যে বি ইকুয়ালস টু জেড এন। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ ইকুয়ালস টু জেড নেট, আর এই সর্বশেষ পয়েন্টটা হচ্ছে বি ইকুয়ালস টু জেড এন। ইন্টারভালের সমাপ্তি যেখানে ঘটেছে বি ইকুয়ালস টু জেড এন, এখানে লিখবো যে জেড এন ইকুয়ালস টু হচ্ছে বি, এই পয়েন্টটা। দেন এখন আমাদের কাজ হচ্ছে যে যদি বিভক্ত করি তাহলে এখন দেখেন তো, আমরা এখন এই জেড নট আর জেড ওয়ান এই পয়েন্টের মাঝখানে একটা লম্ব ড্র করবো, একটা লম্ব ড্র করলাম। হ্যাঁ, দেন ধরেন এটা হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গুলার শেপ হয়ে গেছে, বাট আমি বলবো যে ভাই এটা তো বাঁকানো অবস্থায় হয়েছে, এটা কিভাবে রেক্টেঙ্গুলার হয়? এটা তো এই সমান্তরাল হইতে হবে, এমন স্ট্রেট হইতে হবে, বাট এখানে বাঁকানো, তাই না? এই অংশটুকু, যে এই অংশটুকু বাঁকানো। বাট কাহিনীটা হচ্ছে কি, আমরা যখন আরো এই লাইনটাকে, গ্রিন লাইনটাকে যখন আরো কাছে আনবো, আরো কাছে আনবো, আরো কাছে আনবো, একবারে কাছাকাছি নিয়ে আসবো, তখন কিন্তু আর এই বাঁকানো থাকবে না, তখন কিন্তু আমাদের এমন করে আয়তক্ষেত্র হয়ে যাবে। বুঝতে পারলাম? তার জন্য ধরেন আমরা এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটাকে বলছি আর ওয়ান পয়েন্ট, এই জেড জেড নট এবং জেড ওয়ান এর মধ্যে। আবার আমরা এই জেড টু আর জেড ওয়ান এবং জেড টু এই দুটোর মধ্যে আরো একটা পয়েন্ট নিচ্ছি, যেটাকে বলছি আর টু পয়েন্ট। এখন জেড টু আর জেড সাবস্ক্রিপ্ট কে মাইনাস ওয়ান, এটার মাঝে ধরেন আরো একটা পয়েন্ট নিচ্ছি, কিংবা এখানে একটা অত না নিয়ে এখানে একটা নিলাম, আর সাবস্ক্রিপ্ট কে বললাম। তারপর এই দুটোর মাঝে আরো একটা পয়েন্ট নিই, এই জেড এন আর জেড এন মাইনাস ওয়ান আর এন বললাম। হ্যাঁ, তাহলে এখন দেখেন তো, এই যে এই লাইনটাকে কি আমরা বলতে পারবো না যে ফাংশন অফ এফ অফ আর সাবস্ক্রিপ্ট ওয়ান, এটা হচ্ছে আমাদের এই দৈর্ঘ্যটা। হ্যাঁ, আর উচ্চতা বলতে পারবেন বা হাইট, আর এই প্রস্থটুকু, এইটুকুর ভ্যালু কি? জেড টু, এটুক কি হবে? এটুক হবে আমাদের জেড ওয়ান থেকে জেড নট বাদ দিলে তো এই অংশটুকু পেয়ে গেলাম, তাই না? তাহলে ধরেন হাইটটা এই মাঝ বরাবর নিলাম আর ওয়ান, আর এই হাইটটাকে বলছি ফাংশন এফ অফ আর ওয়ান, আর জেড ওয়ান আর জেড নট এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে জেড ওয়ান মাইনাস জেড নট। আমরা জাস্ট প্রান্ত বিন্দু থেকে আদিটা বাদ দিই, তাই না? তাহলে এখন দেখেন তো, আমরা আরো ব্যাপারটা ফিল করবো। তার জন্য ধরেন এই অংশটুকু জেড নট থেকে জেড ওয়ান, এটাকে বাইরে নিয়ে আসলাম। ধরেন এমন আছে, ধরেন এটা হচ্ছে আমাদের জেড নট, আর এটা হচ্ছে জেড ওয়ান পয়েন্ট, এরকম ফিগারটা আছে। তাহলে আমরা কি করলাম, এর মাঝ বরাবর একটা পয়েন্টকে চুজ করলাম, এই পয়েন্টটাকে বলছি আর ওয়ান পয়েন্ট। এখন এই যে সর্বোচ্চ ম্যাক্সিমাম হাইট হচ্ছে এটা, মানে শীর্ষটা নেব, চূড়াটা, এটা মিডিল পয়েন্টটা। দেন এখন আমরা এটার ইন্টিগ্রেশন করব। তো আমাদের এইখানে দেখেন, আমাদের উচ্চতা ছিল এখানে, কিংবা দৈর্ঘ্যটা ছিল এল, আর প্রস্থ ছিল ডব্লিউ। তাহলে এক্ষেত্রে ধরেন এই প্রস্থটা ধরেন বলছি এই জেড নট থেকে জেড ওয়ান হচ্ছে প্রস্থ। তাহলে এটুকু বের করবো কিভাবে? এটা বের করার ফর্মুলা হচ্ছে জেড ওয়ান মাইনাস জেড নট, আর এই হাইটটুকু বা উচ্চতাটুকু হচ্ছে আমাদের ফাংশন এফ অফ আর ওয়ান। তাহলে দুইটাকে যদি একসাথে লিখি তাহলে ক্ষেত্রফলটা হবে, অর্থাৎ এরিয়াটা হবে এফ অফ আর ওয়ান আর সাবস্ক্রিপ্ট ওয়ান ইন্টু জেড ওয়ান মাইনাস জেড নট, তাই না? এমন করে করে এখানে আর একটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো, এমন করে চলতে থাকবে। তাহলে এই সবগুলো যদি একসাথে সাম করে লিখি পুরো এন পর্যন্ত, এমন করে লিখতে পারবো যে এস এন ইকুয়ালস টু এফ অফ আর সাবস্ক্রিপ্ট ওয়ান, দেন জেড ওয়ান মাইনাস জেড নট ইন প্লাস, যে সবগুলোর সামটাই মূলত এই কার্ভ টোটালটার এরিয়া বের হবে। তারপর হবে এফ সাবস্ক্রিপ্ট আর এফ অফ আর সাবস্ক্রিপ্ট টু, দেন এবার হচ্ছে জেড টু মাইনাস জেড ওয়ান, ডট 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 এমন করে চলতে থাকলো। দেন ফাইনাল টার্মটা যদি লিখি এফ অফ আর সাবস্ক্রিপ্ট এন, দেন জেড সাবস্ক্রিপ্ট এন মাইনাস জেড সাবস্ক্রিপ্ট এন মাইনাস ওয়ান, এই পয়েন্টটা লিখলো। কিংবা আপনি জেড সাবস্ক্রিপ্ট এন এর পরিবর্তে এখানে বি লিখতে পারেন, আর এখানে জেড নোটের পরিবর্তে এ লিখতে পারেন, না লিখলে কোনো প্যারা নাই। এটা ইমপ্লাই করছে এস সাবস্ক্রিপ্ট এন থাকলো, আর এগুলোকে আমরা জাস্ট সামেশনের মাধ্যমে লিখতে পারি, যেহেতু সবগুলো প্লাস প্লাস সাইন দিয়ে আছে সামেশনের মাধ্যমে। বললাম যে কে এর ভ্যালু
1 থেকে শুরু হয়ে একেবারে n পর্যন্ত যাবে, তখন f অফ r সাবস্ক্রিপ্ট 1 না লিখে জাস্ট k লিখে দিলাম, এন্ড k এর ভ্যালু চেঞ্জ করতে থাকলে সব চলে আসবে। আর এটা কিভাবে করতে পারবো, এটা হবে z সাবস্ক্রিপ্ট r, আর তার সাথে এক কম, এটা হচ্ছে r, সরি k ডেফিনেটলি z সাবস্ক্রিপ্ট k, আর তারপরটা দেখেন এখানে 1 এটা 0, এখানে 2 এখানে 1, এখানে হচ্ছে n, এখানে n মাইনাস 1, তাহলে এটা লিখবো z সাবস্ক্রিপ্ট আর k মাইনাস 1, জাস্ট আমরা সামশনের মাধ্যমে লিখে ফেললাম। হ্যাঁ, এখানে আর একটু কাহিনী করা যায়। দেয়ারফর এই যে s সাবস্ক্রিপ্ট n ইকুয়ালস টু সামেশন k ইকুয়ালস টু 1 টু n পর্যন্ত, দেন f অফ r সাবস্ক্রিপ্ট k থাকলো, আর এই অংশটুকু ধরেন এইটুকু আমরা বলছি, যেটা ডিসটেন্স বের করছি প্রতিটার দূরত্ব, এই z1 পয়েন্ট থেকে z0 পয়েন্টের মধ্যে দূরত্বটা হচ্ছে মূলত এটা, এটাকে আমরা জাস্ট আমরা ডেল অফ z সাবস্ক্রিপ্ট k দ্বারা ডিনোট করে ফেললাম। আর এখানে আমরা লিখে দিতে পারি যে ডেল অফ z সাবস্ক্রিপ্ট k ইকুয়ালস টু হচ্ছে z সাবস্ক্রিপ্ট k মাইনাস z সাবস্ক্রিপ্ট k মাইনাস 1। এটুকুর পরিবর্তে জাস্ট আমরা ডেল জেড সাবস্ক্রিপ্ট কে লিখলাম, বুঝতে পারলাম? হ্যাঁ, এখন দেখেন তো ভাই, যে এখন কাহিনীটা হইলো যে আমরা এখানে জাস্ট n সংখ্যক ইন্টারভাল তৈরি করছিলাম, n সংখ্যক, তাও দেখছিলাম এমন করে বক্র লাইন থেকে যাচ্ছে, বক্র লাইন থেকে যাচ্ছে। এখন যদি একেবারে ইনফিনিটি পর্যন্ত বিভক্ত করি, এখানে n বার বিভক্ত করেছিলাম, এই n এর ভ্যালু হতে পারে ধরেন 10 বার, 20 বার, 25 বার, এমন করে হতে পারে। এখন যদি ইনফিনিটি সংখ্যক বিভক্ত করে ফেলি, তখন কি এই যে দুটার পার্থক্য থাকবে, এই যে জেড সাবস্ক্রিপ্ট কে মাইনাস জেড সাবস্ক্রিপ্ট কে, যে কে মাইনাস 1, এটার পার্থক্যটা কি আর থাকবে? থাকবে না। তখন এটার পার্থক্যটা একেবারে জিরোর কাছে চলে যাবে, টেন্ডিং টু জিরো। বুঝতে পারলাম? তখন আমরা এ আর বি ইন্টারভাল নিয়েই কাজ করতে পারবো। এই কথাগুলো একটু যদি এখানে লিখি, নেক্সট পেজে লিখলে ভালো হয়, এখানেই লিখি। ওকে, এখন যদি আমরা n সংখ্যক বার ডিভাইড করছিলাম, এখন এটা যদি একবারে ইনফিনিটি পর্যন্ত করি, তখন আর কার্ভ থাকবে না, এমন কার্ভ লাইন হবে না, তখন ডাইরেক্ট এমন করে আমাদের আয়তক্ষেত্রে চলে আসবে। তখন এই যে পার্থক্য, যে ডেল জেড সাবস্ক্রিপ্ট কে, এটার ভ্যালুটা একেবারে শূন্যের কাছাকাছি চলে আসবে, টেন্ডিং টু জিরো, অর্থাৎ এইটুকু সমান জিরো। হ্যাঁ, তখন এটা মিন করছে যে দেয়ারফর যে এস এন এর মান আমাদের, এই যে এ আর ভি ইন্টারভাল ছিল, হ্যাঁ, এই যে এ বি আমাদের ইন্টারভালটা ছিল, এটা এ থেকে বি পয়েন্ট পর্যন্ত আমাদের কার্ভ ছিল, এ আর বি ইন্টারভাল ছিল। এখন ভেতরে আবার আমরা সাব ইন্টারভালে রূপান্তর করছিলাম। এখন যদি এই সাব ইন্টারভাল গুলার খুবই কাছাকাছি চলে আসে, তখন এটার ভ্যালু যখন জিরো হয়ে গেল, তখন আমাদের মেন ইন্টারভালটা অর্থাৎ এ থেকে বিটাই কাজ করবে, সাব গুলো আর কাজ করবে না। হ্যাঁ, সে কথাটা এখানে লিখবো। দেয়ারফর এস এন এর মান উপব্যবধির উপব্যবধি বলতে এটাকে মিন করছে জেড সাবস্ক্রিপ্ট কে মাইনাস জেড সাবস্ক্রিপ্ট কে মাইনাস 1, কিংবা এই যে ডেল জেড কে লিখতে পারেন, এত এর মানের উপর নির্ভরশীল নয়। এটার উপর যখন নির্ভরশীল হলো না, তখন আমরা লিখতে পারবো যে ইন্টিগ্রেশন অফ ওভার দ্য ইন্টারভাল a কমা b f অফ z, আমাদের কন্টিনিউয়াস ফাংশনটা, দেন dz। কিংবা চাইলে a আর v, যেহেতু আমাদের একটা কার্ভ, তাই না, এটা আমাদের এমন ছিল যে a b একটা কার্ভ c, সেহেতু আমরা এটার পরিবর্তে লিখতে পারবো ওভার দ্য কার্ভ c বা অ্যালং দ্য কার্ভ c f অফ z dz। এখন এটুকুর ভ্যালুটা কি, এটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি, আমাদের এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে মূলত এই অংশটুকু, বাট এই যে এন কে একেবারে ইনফিনিটি পর্যন্ত যেতে হবে, সেটা সুন্দর করে লিখবো এখন।
যে therefore আমাদের লাইন ইন্টিগ্রালটা হচ্ছে যে a to b f of z dz, কিংবা এটার পরিবর্তে এটাও লিখতে পারবো যে ওভার দ্য কার্ভ c বা along the curve c f of z dz equals to হচ্ছে লিমিট n tends to infinity, দেন ওই অংশটুকু জাস্ট লিখে ফেলবো, এই যে এই অংশটুকু f of r সাবস্ক্রিপ্ট k দেন আছে z সাবস্ক্রিপ্ট k মাইনাস z সাবস্ক্রিপ্ট k মাইনাস 1, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা। বুঝতে পারলাম? কিংবা আপনি এই যে এই অংশের পরিবর্তে ডেল z সাবস্ক্রিপ্ট কেও লিখতে পারতেন। এটা হচ্ছে আমাদের লাইন ইন্টিগ্রাল, এতটুকু মনে রাখলেই হবে। এটার পরিবর্তে আপনি লিখতে পারতেন যে ডেল z সাবস্ক্রিপ্ট k, বাট এটা লিখাই ভালো। এটা এখন ঠাড়া মুখস্থ হয়, এটা আমরা এখন পরবর্তীতে থিওরেম সলভ করার সময় কাজে লাগাবো কিংবা প্রবলেম সলভ করার সময়। এই অংশটুকু আপনি চাইলে এমন করে লিখতে পারেন যে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ c কিংবা ইন্টারভাল a to b, সিম্পলি এটা লিখাই ভালো যে f of z dz এই সবগুলো তো সমান, এটা সমান হচ্ছে আমাদের এই অংশটুকু, যে লিমিট, এটা মনে রাখলে বেশি ভালো হবে। n টেন্ডিং টু ইনফিনিটি, তখন f of r সাবস্ক্রিপ্ট k z সাবস্ক্রিপ্ট k মাইনাস z সাবস্ক্রিপ্ট k মাইনাস 1, এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এখন আমরা কিছু প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো, এগুলো অবশ্যই আমরা অ্যাপ্লাই করেছি, এখন একবার দেখবো আর কি, যে প্রপার্টিজ অফ কমপ্লেক্স লাইন ইন্টিগ্রাল। এর সবগুলোই আমরা অ্যাপ্লাই করেছি প্রবলেম সলভ করার সময়, আমরা জানি, বাট এখন ফর্মালিটি মেইনটেইন করার জন্য লিখে দিতে হচ্ছে। এক নম্বর প্রপার্টিটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অ্যালং দ্য ক্লোজ কার্ভ c, দেন যদি আমাদের এখানে দুইটা ফাংশন থাকে f of z কমপ্লেক্স ফাংশন প্লাস g of z, দুটো কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, তাহলে এখানে অপারেটরটা যদি ডেল z থাকে তাহলে আমরা জাস্ট সেপারেট করে ফেলতে পারি, আমরা এমন প্রপার্টি ইউজ করেছি, তাই না? তাহলে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ c f of z dz লিখতে পারি প্লাস ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ c বা along the closed curve c g of z and dz। আর এই প্রপার্টি মানে হচ্ছে ভাই আমরা রাইট সাইডটা থাকলে লেফট সাইডটা লিখতে পারবো, কিংবা লেফট সাইড থাকলে রাইট সাইড লিখতে পারবো, তো ইকুয়াল সাইন দিয়ে লেখা। হ্যাঁ, দুই নম্বর প্রপার্টিটা হচ্ছে এমন যে ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ c1 প্লাস c2, দুইটা কার্ভ বরাবর যদি আমাদের ইন্টিগ্রেশন থাকে f of z dz, এই প্রপার্টিটাও আমরা ইউজ করে প্রবলেম সলভ করেছি। তার জন্য বলছিলাম যে এই টিউটোরিয়ালটা প্রথমে থাকলে ভালো হতো, বাট বাইরের সঙ্গে চলে এসেছে। এখন দেখো, দেখেন না যে ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ c1 জাস্ট আলাদা করে ফেলতে পারি, dz প্লাস ইন্টিগ্রেশন along the closed curve c2 f of z dz। তার তিন নম্বর প্রপার্টিটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজ কার্ভ c f of z, ধরেন এখানে একটা কনস্ট্যান্ট k আছে, k f of z dz, তখন আমরা কি করি, কনস্ট্যান্টটাকে জাস্ট ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসলে, ইট ইজ ভেরি সিম্পল। তাহলে c f of z dz, এখানে বলতে পারি যে k is a constant, তাই না? একদম তাই। চার নম্বর প্রপার্টিটা হচ্ছে এমন যে যদি এমন হয় ইন্টিগ্রেশন, আমাদের এখানে একটা কার্ভ আছে, ধরেন এই পয়েন্টটাকে বলছি m, এই পয়েন্টটাকে n, আর এই পয়েন্টটা হচ্ছে o। এখন যদি আমরা m n o বরাবর ইন্টিগ্রেশন করি, অর্থাৎ এই দিকে যাচ্ছি, তাহলে আমরা এখানে লিখবো যে m n o পথে যাচ্ছি, তো আমাদের কার্ভ হচ্ছে m n o f of z dz। আর যদি এখন আমরা উল্টো পথে আসি, এবার
ও এন এম পথে আসবো, জাস্ট উল্টো, তখন আমাদের এখানে একটা জাস্ট মাইনাস সাইন ইউজ করতে হবে, মাইনাস ও এন এম, দেন এফ অফ জেড ডিজেড। 5 নম্বর প্রপার্টি, এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা ইউজ করে আমরা পরবর্তীতে 2-3টা থিওরেম সলভ করব বা থিওরেম প্রমাণ করব। যে যদি এমন হয় যে ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিজেড কমপ্লেক্স ইন্টিগ্রেশন থাকে, দেন এটার মড নিই, তো এটা হবে লেস দেন অর ইকুয়াল টু, এবার আমরা জাস্ট এই মডটাকে আলাদা করে ফেলবো, যে এফ অফ জেড এটার উপর মড দিয়ে দিলাম, আবার ডিজেড কে আলাদা করে মড দিয়ে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। দেখেন ভাই, ধরেন এমন করে আমাদের দেয়া থাকবে, যদি মড নিই তাহলে এটা সমান লিখতে পারবো লেস দেন অর ইকুয়ালস টু, মড সেপারেট করে ফেললাম, এফ অফ জেড ফাংশনের উপর দিলাম, আর অপারেটর ডিজেড মডটা আলাদা করে ফেললাম, বুঝতে পারলাম? হ্যাঁ, এমন করে আমাদের একটা ছোট্ট থিওরেম আছে, চাইলে লিখে ফেলতে পারি এটা। নেক্সট পেজটাতে লিখি থিওরেমটা। থিওরেমটা হচ্ছে এমন যে এটা 1 নম্বর থিওরেম, যে যদি এফ অফ জেড ইজ আ কমপ্লেক্স, এসব এক্সামে আসবে না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য, কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। আর আপনারা জানেন ভাই যে এফ অফ জেড তো কমপ্লেক্স ভ্যালুড ফাংশনই হয়। দেন হুইচ ইজ সমাকলনযোগ্য, ইন্টিগ্রেবল ওয়ান দ্য ইন্টারভাল a comma b, দেন যা লিখলাম ভাই সেটাই আর কি এখানে। তো ইন্টিগ্রেশন অফ দ্য ক্লোজ কার্ভ সি, 5 নাম্বার প্রপার্টি, এটা একটু ফর্মালিটি মেনটেন করে লিখছি আর কি। ইন্টিগ্রেশন কিংবা বলতে পারেন এ বি ইন্টারভালের মধ্যে, যেহেতু এ বি ইন্টারভাল বললাম, দেন এফ অফ জেড ডিজেড, এটাতে যদি এখন আমরা মড নিই তাহলে এটা লেস দ্যান আর ইকুয়াল হবে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ জেড, জাস্ট মডটাকে আলাদা করে ফেললাম, দেন ডি জেড। এর প্রপার্টি কিংবা থিওরেম যাই বলেন কেন, এই যে আমরা 5 নম্বর প্রপার্টিটাকে লিখলাম একটু ফর্মালিটি মেনটেন করে। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।